আয়ানকে অনেক কথাই বলতে চাইল মৌয়ের, কিন্তু মৌনব্রত নেওয়ার ব্যাপারটা মাথায় আসতেই সে নিজেকে সামনে নিল। শব্দ করা ব্যতীত সে সর্বশক্তি দিয়ে আয়ানকে ধাক্কা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ছাদে নেমে যেতে এলো। নিরুপায় আয়ান ক্ষুব্ধ হয়ে ছাদের রেলিংয়ে একটা ঘুষি মারল। আয়ান বাসায় এসে নিজের রুমের ব্যালকনিতে উপস্থিত হলো। এখান হতে মৌয়ের রুম এবং ব্যালকনি স্পষ্ট রূপে দেখা যায়। এই মুহূর্তে মৌয়ের রুমে লাইট জ্বালানো রয়েছে, ব্যালকনির দরজা বন্ধ রয়েছে এবং রুমে যে জানালা ব্যালকনিতে বের হয়ে সে জানালার পর্দা অর্ধেক টাঙানো রয়েছে। সবটাই বেশ ভালো করে পর্যবেক্ষণ করলো আয়ান। কিছুক্ষণ মধ্যে নিজেই নিজের কাজে চমকে উঠল। সে বিড়বিড় করে বলল, আয়ান, তুই এমন কাজ করবি এটা কখনো চিন্তা করিনি। শেষমেশ কিনা মৌয়ের রুমে উকি ঝুঁকি। আয়ান কিছুক্ষণ মৌয়ের রুমে সে জানালার দিকে চেয়ে রইল। হঠাৎ মৌ এসে সেই জানালার পর্দা পুরোপুরি টাঙিয়ে দিয়ে গেল। আয়ানকে কিছুটা ভরকে উঠে নিজেকে প্রশ্ন করলো, এইটা কি হলো? মৌ জানতো না আয়ান নিজের রুম থেকে তার রুমের দিকে তাকিয়ে আছে। সে স্বভাববশতই নিজের রুমের জানালার পর্দা টাঙিয়ে দিয়েছে। মৌ পর্দা টাঙিয়ে দিতেই আয়ান হতাশ ভঙ্গিতে রুমে এসে উপস্থিত হলো। সে নিজেও বুঝতে পারলো না ঠিক কি কারণে সে ব্যালকনিতে দাঁড়িয়ে মৌয়ের রুমের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ এ নিয়ে ভাবাভাবির পর উত্তর না পেয়ে সে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। ছোট্ট একটা শ্বাস ফেলে চোখ বন্ধ করে আজকের সকল ঘটনা মনে মনে আওড়াতে লাগলো সে। হঠাৎ মৌয়ের সৌন্দর্য নিয়ে হৃদয়ের মায়ের কথাগুলো তার কানে বাজে লাগলো। কিছুটা অবহেলার সুরে সে বলল, মৌয়ের মধ্যে এত কিসের সৌন্দর্য আছে? আমি তো এতদিনে কোনো সৌন্দর্য খুঁজে পাইনি। আমার বোনের বান্ধবী বলে কি আমি অবহেলায় ওর ছবিও দেখিনি? এই বলে সে চিন্তা করতে লাগলো মৌয়ের ছবিগুলো দেখবে কিনা। যেই ভাবা সেই কাজ। আয়ান দ্রুত তার সহিত পকেট থেকে ফোন বের করে গ্যালারি ঘেটে মৌয়ের ছবি বের করলো। মৌয়ের হাতে গোনা কয়েকটা ছবি আছে তার ফোনে এবং সবগুলোই অহনা নাহায় মোতায়েবের সাথে তোলা। সেসব ছবির মধ্যেই একটা ছবি সে বের করলো। গত বছর শীতে আয়ানদের বাড়ির ছাদে দুপুর পরিবার মিলে ছোটখাটো একটা বারবিকিউ পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে মৌ হালকা মিষ্টি রঙের একটা 3 পিস পরে এসেছিল। যদিও রাতের বেলায় ছাদে রাখা হালকা হলদে বাতির আলোয় সেই মিষ্টি রংটা আরো মিষ্টি রং হইল না, বরং হলদে মিষ্টি রঙের মিশ্রণে অদ্ভুত এক রং তৈরি হলো। ছবিতে অহনা এবং মৌ পাশাপাশি দাঁড়িয়ে আছে। আয়ান মৌয়ের চেহারার দিকে জুম করে দেখতে লাগলো। মৌয়ের চেহারার রং উজ্জ্বল শ্যামলা। আয়ান তা জানে, তবে এই ছবিতে মৌয়ের চোখে মুখে হালকা হলুদ রঙের ছটা পড়েছে। হরিণীর মতো টানা টানা চোখ জোড়া আর মৌয়ের ঠোঁটের কোণে লেপ্টে থাকা সেই মিষ্টি হাসিটা আয়ানকে জোরালোভাবে আকর্ষণ করছে। এর আগে সে কখনোই মৌয়ের চেহারা হাসির দিকে দৃষ্টিপাত করেনি, অথচ আজ ফোনে সেই মৌয়ের ছবি ঘেঁটে দেখছে সে। অদ্ভুত টেকছে সবকিছু তার কাছে। এই মুহূর্তে আশ্চর্যজনকভাবে মৌয়ের রূপের বর্ণনা দিতে মন চাইছে আয়ানের। একদম গল্প উপন্যাসের একজন প্রেমিক পুরুষ তার প্রেয়সী রূপের বর্ণনা যেভাবে দেয় সেভাবে। আয়ান নিজেই নিজের একান্তে অতবাক হয়ে রইল। বিড়বিড় করে বলতে লাগলো, সরি বলে আমাকে এতটা চেঞ্জ করে দিল। দিস ইনসিডেন্ট গোনা হট মি ফর রেস্ট অফ মাই লাইফ। আগামী পরশুদিন মৌয়ের হলুদ এবং বিয়ে উপলক্ষে মৌয়ের কাছে বান্ধবীদের এবং চেনা পরিচিত প্রায় সকল আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে। আজ সকাল হতে এক এক করে মৌয়ের খালা, মামা, চাচা, ফুপুরা আসতে শুরু করেছে। জহির ইসলামের পুরো বাড়ি এখন উৎসব মুখর পরিবেশে রূপান্তরিত হয়েছে। বিয়ের পাত্রী হিসেবে আজকে মৌয়ের উপস্থিত হওয়ার কথা থাকলেও ভার্সিটির জরুরি ক্লাস পড়ায় তাকে ভার্সিটি যেতে হয়েছে। অবশ্য অন্যান্য পাত্রীদের মতো তার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার বাবা জহির ইসলাম এ নিয়ে বেশ মাথা ব্যথা। একমাত্র আদরের মেয়েকে বিয়ে দেবেন আর বড়সড় অনুষ্ঠান হবে না, এটা তো হতে পারে না। এর জন্য জহির ইসলাম নিজের সামর্থ্য অনুযায়ী সকল সরঞ্জাম করেছেন। মৌ এবং অহনা ক্লাস শেষ করে ক্যান্টিনে এসে বসলো। প্রচন্ড গরমে অতিষ্ঠ তারা। মাথার উপর ঘূর্ণরত ফ্যানটার বাতাস তাদের কাছে যথেষ্ট মনে হচ্ছে না। এই জন্য অহনা ব্যাগ থেকে একটা শক্তপোক্ত খাতা বের করে হাত পাকার মতো বাতাস নিতে থাকে। হঠাৎ অহনার পিছন থেকে তাদের ক্লাসের এক মেয়ে এসে কানে কানে ফিসফিস করে বলল, তোমাকে এখনই ফায়াদ ভাইয়া ডাকছে। ফায়াদ এ ভার্সিটির শেষ বর্ষের ছাত্র, তবে একজন ছাত্রের চেয়ে নিজেকে নেতা হিসেবেই বড় সবার কাছে পরিচিত দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। অহনাকে সে প্রথম থেকেই পছন্দ করে, অর্থাৎ অহনা যখন প্রথম বর্ষের ছাত্রী ছিল তখন থেকেই। অহনা অবশ্য ফাহাদকে তেমন একটা পছন্দ করে না। সে বেশিরভাগ সময় ভয়ে ভয়ে থাকে, কারণ একে তো ফাহাদ তার সিনিয়র এবং এ ভার্সিটির এক ভয়ঙ্কর নেতা। সবাই ফাহাদকে দেখে ভয় পায়, সেখানে অহনার ভয় পাওয়াটাও স্বাভাবিক। অহনা ফায়াদের কথা শুনে বেশ ভয় পেয়ে গেল। শুকনো একটা ঢোক গিলে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, কেন ডাকছে? মেয়েটি নিচু স্বরে বলল, আমি জানি না।
তুমি সেখানে গেলেই বুঝতে পারবে। অহনা ভয়ার্থ কণ্ঠে জিজ্ঞাসা করলো, এখনই যেতে হবে? মেয়েটা হ্যাঁ বোধক জবাব দিল। অহনা একবার ময়ের দিকে তাকে শুকনো একটা ঢোক গিলে চেয়ার ছেড়ে উঠে পড়লো। সে এগিয়ে ময়ের হাত ধরে তাকে নিজের সাথে নিতে চাইলো, কিন্তু মেয়েটি তাকে বাধা দিয়ে বলল, মৌকে নিষেধ করেছে, আমার সাথেই যেতে বললো তোমাকে। মেয়েটার এই কথা শুনে অহনা এবং মৌ ভয়ে চুপসে এলো। মৌয়ের বুকের ভিতরটা ধুকপুক করে শব্দ করে উঠলো। তার মন চাইছে অহনার সাথে যেতে, তবে সে নিরুপায়। অনিচ্ছা সত্ত্বেও সে অহনাকে চোখের ইশারায় আশ্বস্ত হতে বলল। অহনা অসহায় চাহনিতে মৌয়ের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মেয়েটার সাথে হাঁটা ধরলো। সে চলে যেতেই মৌ মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করলো। 5 মিনিট বাদে সেই মেয়েটি মৌকে ডাকতে এলো। মেয়েটি মৌকে বলল, অহনা তাকে ডাকছে এখনই। মেয়েটার কথায় মৌ বেশ ভয় পেয়ে গেল। অহনার বিপদ কথা চিন্তা করতেই কয়েক মুহূর্তের জন্য তার শ্বাস আটকে গিয়েছিল যেন। এর জন্য কোনোরূপ চিন্তা ভাবনা ছাড়াই সে মেয়েটির সাথে চলে এলো। মেয়েটি মৌকে একটা ক্লাসরুমের সামনে এনে দাঁড় করিয়ে বলল, এই রুমেই অহনা তোমাকে ডাকছে। ফায়াদ এবং অহনা এখানেই আছে, তুমি যাও। মেয়েটির কথাবার্তা শুনে অজানা আশঙ্কায় মৌয়ের বুক কেঁপে উঠল। সে তড়িৎ গতিতে রুমে প্রবেশ করলো। তার কিছু বুঝে ওঠার আগে মেয়েটি তাকে ক্লাসরুমের দরজা আটকে সেখান থেকে চলে গেল। ঘটনার আকস্মিকতায় মৌ থওয়া বনে গেল। সামনের দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। তার বুকটা ভয় দুরু দুরু করছে। সে বুঝতে পারছে কোনো এক ফাঁদে পা দিয়ে ফেলেছে সে। দরজা ধাকিয়ে লাভ নেই মৌ। হঠাৎ পিছন থেকে আয়ানের কণ্ঠ শুনে চমকে উঠল মৌ। চট করে পেছনে ঘুরতে আয়ানকে দেখতে পেল সে। তার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, আয়ান ভাইয়া, আপনি এখানে? পরক্ষণে তার মনে হলো সে তো আয়ানের সাথে মনোব্রত পালন করছে। সাথে সাথে সে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো। আয়ান মৌয়ের কাণ্ড কারখানা দেখে শব্দ করে হেসে বলল, এট লাস্ট তুই আমার সাথে কথা বললি। এবার যেহেতু কথা বলেই ফেলছিস, এর মানে তোর মনোবর্ত ভেঙে গিয়েছে। এবার আমার সাথে ভালো মন্দ কথা বলে সবকিছু সলভ করবি। আয়ানের কথা শুনে মৌয়ের মাথা যেন দপ করে জ্বলে উঠল। যেহেতু সে আয়ানের সামনে মুখ খুলেই ফেলেছে, সেহেতু আজ সে আরপার করেই দম নেবে। নিজের ভিতরে জমিয়ে রাখা ক্রোধ আজ আয়ানের সামনে দেখিয়ে ছাড়বে। আয়ানের প্রতিটা কড়া কথা বললে সেও তিক্ত কিছু কথা শুনিয়ে দেবে। এই সিদ্ধান্ত নিয়ে সে মুখ থেকে হাত সরিয়ে রাগান্বিত স্বরে বলল, কি সলভ করার কথা বলছেন আপনি? আমি যে সবার সামনে অপমানিত হয়েছি সেটা সলভ করবেন আপনি? মৌয়ের উচ্চ এবং রাগত স্বর শুনে আয়ান থতমত খেয়ে গেল এবং প্রলয়ঙ্করী রূপ দিয়ে ময়ূকা দেখে কখনোই দেখেনি। তাই নিজেকে প্রশ্ন করলো সে, আমি কি আদৌ আজকে সবকিছু সলভ করতে পারবো? আয়ান নির্বিকার ভঙ্গি দেখে মৌ অস্থির হয়ে আবারও দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ থাকায় প্রথমবারের মতো এবারও সে ব্যর্থ হয়। আয়ান মৌয়ের দিকে একটু এগিয়ে এসে বলল, ব্যর্থ চেষ্টা করে লাভ নেই মৌ, আমার কথাটা শুন। ব্যর্থ চেষ্টা আমি না, আপনি করছেন। হাজার চেঁচালেও আমি আপনাকে মাফ করছি না। আমি কি খুব বড় পাপ করে ফেলেছি? এটা আবার আমার কাছে জিজ্ঞেস করছেন? আপনার বিবেক কি বলছে না আপনি কি করেছেন? আয়ান মাথা নিচু করে ফেললো। কিছুক্ষণ চুপ থেকে চটপট করে মাথা তুলে বলল, আমি জানি আমার দ্বারা অনেক ভুল হয়েছে, কিন্তু তাই বলে কি আমাকে মাফ করা যায় না? এটা আমার প্রথম এবং শেষ ভুল ভেবে মাফ করে দে মৌ। তুই জানিস না এই কটা দিন আমার কেমন কেটেছে। যতটা সময় বাসায় থাকতাম শুধু সুযোগ খুঁজতাম, কখন তোর সাথে কথা বলবো, কখন তোর কাছে মাফ চাইবো, কিন্তু সুযোগ পেলেও তুই আমার সাথে কথা বলিস না। আজকে যখন কথা বলছিস তখন প্লিজ আমাকে মাফ করে দে মৌ। মৌ আয়ানকে ঠেলে দিয়ে কাচের বেঞ্চে এসে বসে পড়লো। কিছুক্ষণ আয়ানের দিকে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলল, একটা মেয়েকে সবার সামনে অপমান করে কোন মুখে মাফ চাইতে আসছেন আপনি? আমার জায়গায় আপনি থাকলে কি কখনো মাফ করতে পারতেন? জবাব হলো না, কারণ একজন সম্মান সম্পন্ন মানুষের কাছে তার আত্মসম্মানটাই সব। সেখানে আপনি আমার আত্মসম্মানকে আঘাত করেছেন। এত দ্রুত আপনাকে মাফ করে দিব ভাবলেন কি করে? এই বলে মৌ কিছুক্ষণ থামলো। এর ফাঁকে আয়ান কিছু বলতে চেয়েছিল, কিন্তু মৌ আরেক দফায় কথা শুরু করায় সে আর কিছু বলতে পারেনি। মৌ এখন কিছুটা শান্ত, তবে কথা বলতে গিয়ে তার গলা ধরে এসেছিল। চোখে জমে উঠেছিল নোনা জলের অশ্রু। সে নোনা জল চোখ গড়িয়ে পড়ার আগেই সে অতি সন্তর্পণে তা মুছে নিল। ভেজা গলায় বলল, নিজের মনের কথা ভালোবাসার মানুষকে বলার পর এমন অপমানিত খুব কম মানুষই হয়েছে হয়তো। আপনি ঠান্ডা মাথায় রিজেকশন করে দিতে পারতেন, সেটা মুখ বুঝে মেনে নিতাম আমি। তবে এমন অপমান করে রিজনকে দিয়েছেন
যে এখন নিজের উপর প্রচণ্ড ঘৃণা হয় আমার। সেই সময়টাকে কুফা মনে হয়, যে সময় আমি আপনার প্রেমে পড়েছিলাম, আপনাকে নিজের মনে জায়গা দিয়েছিলাম। কিন্তু জানেন, আপনি যে জায়গা পাওয়ার যোগ্য না, আপনি বরং আমার ঘৃণা পাওয়ার যোগ্য। আপনার মতো মানুষকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি আমি। তবে এখন আপনাকে ভুলিয়ে সে ভুলটা শুধরে নেওয়ার প্রচেষ্টায় আছি, এবং সে প্রচেষ্টায় আমি সফলও হচ্ছি। এই বলে মৌ মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো। আয়ান নামক ব্যক্তির সামনে নিজের চোখের জল সে দেখাতে চাইছে না, যদি আবারও এ নিয়ে তাকে অপমান করে বসে। মৌয়ের কথাগুলো আয়ানের হৃদয় খুব গভীরভাবে দাগ কাটতে সক্ষম হলো। এই প্রথম মৌয়ের লুকিয়ে রাখা চোখের জল দেখে তার বুক কেঁপে উঠল। সে কিছু মৌয়ের দিকে তাকিয়ে রয়ে ধীর পায়ে হেঁটে হাঁটু গেড়ে মৌয়ের সামনে এসে বসে পড়ল। মৌয়ের থুতনি ধরে মাথা তুলে কাতর গলায় বলল, এভাবে বলিস না মুখ, শুনতে কষ্ট হচ্ছে। আপনি তো আমাকে পছন্দ করেন না, আপনার জন্য তো আমি আস্ত মুসিবতের গোডাউন। তো আমার ক্ষমা নিয়ে আপনার এত মাতামাতি কেন? আপনি আপনার মতো জীবন কাটান, আর আমাকে আমার মতো থাকতে দিন। আমি নিজের কাছে নিজে আর কতদিন ছোট হয়ে থাকবো? যতদিন আমার কষ্ট পুরোপুরি খুঁজবে না, ততদিন। এমনটা বলিস না মুখ, আমি কোনোদিনও কারোর কাছে এতটা অসহায় অনুভব করিনি যতটা তোর কাছে করছি। তোর ক্ষমা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে বল, আমি সবটাই করব। কিছুই করতে হবে না আপনাকে। যা কিছু করেন না কেন, আমার ক্ষমা কোনো দিনও পাবেন না। কারণ আপনার দেওয়া এই কষ্ট জীবনেও ভুলতে পারবো না আমি। তবে যেদিন আপনার প্রতি আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবেন, সেদিন আমার এই কষ্টটা বুঝবেন আমি কেন আপনাকে ক্ষমা করতে পারছি না। এই বলে মৌ উঠে যেতে চায়, তবে সামনে আয়ান থাকায় এ কাজে ব্যর্থ আসে। নিচু গলায় সে আয়ানের উদ্দেশ্যে বলল, আমার পথ ছাড়ুন, আমি বাসায় যাব। সামনে আমার বিয়ে, এজন্য কোনো ধরনের তামাশা ফেস করতে চাইছি না আমি। এত চেষ্টার পরও মৌয়ের মন গলাতে না পেরে নিরুপায় হয়ে আয়ান মৌয়ের পথ ছেড়ে উঠে দাঁড়ায়। মৌ বড় বড় পা ফেলে দরজার কাছে এসে দরজা ধাক্কাতে থাকে। তার দরজা ধাক্কানোর ফলে কয়েক সেকেন্ডের মাঝেই সেই মেয়েটি এসে দরজা খুলে দিয়ে পাশ দাঁড়িয়ে পড়ে। মৌ সেদিকে খেয়াল না করে দ্রুত তার সহিত সে স্থান ত্যাগ করে ভার্সিটির গেটে এসে দাঁড়িয়ে পড়ে। অবন্তিকা ইসলাম এবং জহির ইসলাম হৃদয়ের ব্যাপারে হৃদয়ের বাবা মায়ের সাথে কথা বলতে চাইছেন। হৃদয়ের মনে এমন সন্দেহবাতিক সর্বক্ষেত্রেই নাকি বিয়ের আগে সবটা জানার জন্য মৌয়ের ক্ষেত্রে অমনটা হয়েছে তা নিশ্চিত হতে চাইছেন তারা। আজ বিকেলের দিকে জহির ইসলাম হৃদয়ের বাবা মাকে একটা রেস্টুরেন্টে ডেকেছেন এই ব্যাপারে কথা বলতে। মৌকে হৃদয় এবং তার বাবা মা দেখে গিয়েছেন গত পরশু। সেদিন মৌয়ের কথাবার্তা শুনে অবন্তিকা ইসলাম অমন কথা বললেও তার মন কিছুতেই বিয়েতে সায় দিচ্ছিল না। এ নিয়ে তিনি তার স্বামী জহির ইসলামের সাথেও কথা বলেছেন, কিন্তু জহির ইসলাম প্রথম দিকে যেমন গুরুত্ব না দিলেও অবন্তিকা ইসলামের কথায় তার মনে একরাশ চিন্তার মেঘ দলা পাকাতে শুরু করে। এই জন্য তিনি এই বিষয়ে হৃদয়ের বাবা মায়ের সাথে কথা বলতে চান। গতকাল নানা ব্যস্ততায় কথা বলা হয়ে ওঠেনি বলে আজ তারা কথা বলতে চাইছেন। জহির ইসলাম অবশ্য খানিকটা ভয়েই আছেন, কারণ মৌয়ের বিয়ের ব্যাপারে আশেপাশে পরিচিত সবাইকে বলা হয়ে গিয়েছে, আত্মীয় স্বজনকেও বলা হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি রেস্টুরেন্টে গিয়ে উঁচু নিচু কোনো ঘটনা ঘটে যায়, তাহলে সমাজে তিনি মুখ দেখাবেন কি করে, সেই দুশ্চিন্তায় সময় কাটছে না তিনি। হ্যাঁ, মৌয়ের সুখের জীবনটাই তার কাছে সবচেয়ে বড়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই সমাজে তাকে বাঁচতে তো হবে। ততদিন কি মাথা নিচু করে বাঁচবেন তিনি? এই নিয়ে চিন্তা করতে হালকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। বছর 2 আগে আকস্মিক মাইনর হার্ট অ্যাটাকের কারণে তিনি ভেবেচিন্তে জীবনযাত্রা করেন। এর মধ্যে কোনো ঘটনা ঘটে গেলে কি তিনি আদৌ বেঁচে থাকতে পারবেন? এ নিয়ে অবশ্য জহির ইসলাম যে অবন্তিকা ইসলামের চিন্তা সবচেয়ে বেশি। হৃদয়ের ব্যাপারটা নিয়ে তারা মোতায়েব জন্নাত এবং মৌয়ের সাথে কোনো রূপ আলোচনা করেননি। নিজেদের মধ্যেই সব কথাবার্তা বলেছেন তারা। তাদের মনে এ ব্যাপারে অশনি সংকেত দিলেও আল্লাহর কাছে বারংবার তারা দোয়া করে চলেছেন। দুপুরের দিকে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে হলুদের আয়োজন নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে পড়লেন। হঠাৎ কলিং বেলের আওয়াজে শুনতে জান্নাত কাজ ছেড়ে উঠে দরজা খুলে দিল। দরজার বাইরে হৃদয় এবং তার বাবা মাকে দেখে চমকে উঠল সে। আজ এই মুহূর্তে তাদেরকে মোটেও আশা করেনি সে। জান্নাত দরজার কাছ থেকে সরে এসে হতবাক হয়ে বলল, আপনারা এখানে? জান্নাতের বিস্ময়কর ভাব পাশ কাটিয়ে হৃদয় এবং তার বাবা মা বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে চলে এলেন। হৃদয়ের বাবা হারুন সাহেব ক্রুদ্ধ গলায় চেঁচিয়ে উঠে বললেন, জহির সাহেব, আপনার বউ বাচ্চাদের নিয়ে এখনই ড্রয়িং রুমে চলে আসুন। হারুন সাহেবের এমন আচরণের বাসায় থাকা সকলে আত্মীয় স্বজন হতবাক হয়ে যায়। একে একে তারা সকল ড্রয়িং রুমে ছোটখাটো একটা ভিড় জমায়েত শুরু করেন।
হৃদয় এবং হৃদয়ের মা শায়লা বেগম দাঁতে দাঁত চেপে বেশ কষ্টে রাগ সংবরণ করতে থাকেন। তারা অপেক্ষায় আছে কখন মৌয়ের পরিবারের সবাই তাদের সামনে আসবেন আর কখন নিজেদের কথা রাখতে পারবেন তিনি। হারুন সাহেবের উঁচু গলার আওয়াজ শুনে মৌ, অবন্তিকা ইসলাম এবং জহির ইসলাম তড়িঘড়ি করে ড্রয়িং রুমে ছুটে এলেন। হারুন সাহেবকে এই মুহূর্তে এখানে দেখে জহির ইসলাম অবাক হলেন। বিস্মিত গলায় বললেন, আপনারা এখানে? বিকেল তো দেখা হবে, এভাবে হুট করে আসার মানে কি? হারুন সাহেব হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে বললেন, আপনার ছেলে কোথায়? ওকে ডাকুন, সাথে আপনার বন্ধু আর তার পরিবারকেও ডাকুন। জহির ইসলাম কিছু না বুঝতে পেরে জিজ্ঞাসা করলো, ওদের কেন ডাকবো? আর আপনাদের আসার কারণটা বলবেন দয়া করে। আগে যা করতে বলছি তাই করুন, পরে সব কথা হবে। আজকে একটা সিদ্ধান্ত নিয়ে ছাড়বো। আপনি কথা না বাড়িয়ে ওদেরকে ডাকুন, যেখানেই আছে। কিছুক্ষণের মধ্যে তারা যেন এখানে উপস্থিত হয়। হারুন সাহেবের কথা শুনে অবন্তিকা ইসলামের বুক অজানার আশঙ্কায় কেঁপে উঠল। তিনি কাঁপা কাঁপা গলায় জহির ইসলামকে তাগিদ দিয়ে বললেন, এই তুমি তাড়াতাড়ি ফোন করো ওদের, আমার খুব ভয় করছে। ওনাদের কথায় আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। স্ত্রী তাগিদা পেয়ে জহির ইসলাম আড়ালে এসে মোতায়েব, আয়ান এবং আফসার খানকে কল করে দ্রুত চলে আসতে বললেন। এদিকে মৌয়ের চাচা, খালা সহ সবার মাঝে কানাকানি ফিসফিস করে কথাবার্তা চলছে। জান্নাত এবং মৌকে একে অপরের হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তাদের বুকের ভেতরটা হৃৎপিণ্ড ভয়ে ঢিপ ঢিপ আওয়াজ তুলেছে। এমন থামথামে মহলের পরিবেশে নানা ধরনের অশুভ চিন্তায় অবন্তিকা ইসলামের বিপি হাই হয়ে যাচ্ছে। জহির ইসলাম প্রচন্ড চিন্তায় বুকে মৃদু ব্যথা অনুভব করছেন, কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না। হৃদয় এবং তার বাবা মা চুপচাপ সবটা দেখে চলেছেন আর নিজেদের ভেতরে ভেতরে রাগে রাগে ফুঁসছেন। তারা অপেক্ষায় আছে কখন জহির ইসলাম এবং তার পরিবারকে হাজারটা এক কটু কথা শোনাতে পারবেন। প্রায় আধা ঘন্টা পর সকলে অপেক্ষার অবসান ঘটিয়ে আয়ান এবং মহতাব অফিস থেকে ফিরে এলো। আফসার খান এবং তার পরিবার আরও আগে চলে এসেছিল। হারুন সাহেব আয়ানকে দেখেই তেড়ে উঠে গেলেন। আয়ানের উপর অকপট রাগ দেখিয়ে বললেন, নিজের ব্যবহার করার জিনিস আমার ছেলেকে দিতে চলেছিল, কোন সাহসে? হারুন সাহেবের প্রশ্ন শুনে আয়ান ভেবাচাকা খেয়ে গেল। তার এমন প্রশ্নের কোনো আগামাথা না পেয়ে আয়ান চোখ মুখ কুঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি বলছেন আঙ্কেল? আমি কিছুই বুঝতে পারছি না, পরিষ্কারভাবে বলুন। এতদিন তুমি আর মৌ প্রেম লীলা চালিয়ে এখন আমার ছেলের ঘাড়ে মৌকে চাপিয়ে দিতে চাইছো? শায়লা বেগমের কথা এহানো কথায় ড্রয়িং রুমে ছোটখাটো একটা বোম ফাটলো যেন। মুহূর্তে সবার কানাকানি বন্ধ হয়ে গেল। হৃদয় এবং তার বাবা মা বাদে সকলে স্তব্ধ চাহনিতে একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলেন। মৌ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই শরীরের সমস্ত শক্তি হারিয়ে সে মাটিতে লুটিয়ে পড়বে। এদিকে জহির ইসলাম হারুন সাহেবের মুখে এমন কিছু শুনতে পাবেন তা তিনি কখনো চিন্তাও করেনি। তার বুকে ব্যথা ক্রমশ বাড়ছে। চোখ খিচে বন্ধ করে নিজের ব্যথা কমানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। শায়লা বেগম কথায় মোতায়েব প্রচন্ড রেগে গিয়ে এগিয়ে যেতে চাইলেন। আয়ান তাকে আটকে ফেলল। চোখের ইশারায় মোতায়েবকে শান্ত হতে বলে সে নরম গলায় বলল, আন্টি, আপনি যা বলছেন একটু ভেবেচিন্তে বলছেন তো? তো তোমার কি মনে হয় আমি ভিত্তিহীন কথা বলছি? অবশ্যই, আপনার কথাবার্তা শুনে এমনটাই মনে হচ্ছে। শায়লা বেগম কিছু বলতে যাবে এর আগে হারুন সাহেব প্রচন্ড রেগে জহির ইসলামের উদ্দেশ্যে বললেন, ভাই, আপনার থেকে এমনটা আশা করেছিলাম না। এমন একটা চরিত্রহীন মেয়েকে আপনি আমার ছেলের গাড়ি তুলে দিতে বসেছিলেন। জহির ইসলামের বুকে ব্যথা আগের মতোই রয়ে গেল, তবে তার মস্তিষ্ক শূন্য হয়ে এলো। হারুন সাহেবকে আগ বাড়িয়ে কিছু বলার মতো পরিস্থিতি নেই তার। তবে জহির ইসলামের কাজটা মোতায়েব করে দিল। সে আয়ানের বাধা উপেক্ষা করে হারুন সাহেবের দিকে এগিয়ে আঙুল উছিয়ে বলল, খবরদার, আর একটা আজে বাজে কথা বলছেন তো আপনার নামে মানহানির কেস করব আমি। মোতায়েব কথা হেসে উড়িয়ে দিলেন। হারুন সাহেব তাচ্ছিল্য হাসি দিয়ে বললেন, এতটাও সহজ নয় এসব করা। আগে তোমার বোনকে সামলাও, তারপর কথা বলতে এসো। নিজের বোনকে সামলানোর যোগ্যতা নেই, আবার বড় বড় কথা বলতে আসছে। হারুন সাহেবের এমন তীর্য কথাবার্তা শুনে মৌ, জহির ইসলাম এবং অবন্তিকা ইসলামের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগলো। মৌ যেন শ্বাস নিতেই ভুলে গিয়েছে। হাত পা কিছুই চলছে না তার। মস্তিষ্ক পুরোপুরি শূন্য হয়ে গিয়েছে। চোখ দিয়ে অঝোর ধারায় বয়ে চলেছে নোনা জলের এক একটা কণা। সে বেশ কষ্টে অহনার সাহায্যে সরে দাঁড়িয়ে আছে। অবন্তিকা ইসলাম, জান্নাত এবং আয়ানের মার সাহায্য বসে আছেন। জহির ইসলাম সাহায্য নিয়ে আফসার খানের। আয়ান এতক্ষণ শান্ত থাকলো, এখন কিছুতেই শান্ত হতে পারছে না। ধীরে ধীরে নিজের ওপর হতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। তবুও হারুন সাহেবের বয়স দেখে সম্মান করতে গিয়ে সে দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করার চেষ্টা নিয়ে বলল, সেই কখন থেকে কিছু আজে বাজে কথা বলে যাচ্ছেন। আমি কিছু বলছি না, কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না আঙ্কেল।
এখানে কারোর অবস্থাই ভালো নেই। আপনার কথাবার্তার ধরন শুনে দয়া করে ভালোভাবে বুঝিয়ে বলুন, কি কারণে আমার আর মৌয়ের উপর এমন অভিযোগ তুলছেন আপনি? তুমি আর মৌ যে একে অপরকে ভালোবাসো এটা আমরা জেনে গিয়েছি। এসব আপনাকে কে বলেছে? আমার ভাইয়ের মেয়ে বলেছে ও মৌদের ভার্সিটিতেই পড়ে, এমনকি মৌ আর ওনার বেঁচেই পড়ে, সেই আমাকে বলেছে। মৌ আর তোমাকে আজ ফাঁকা একটা ক্লাসরুমে একসাথে দেখেছে। আরুষের কথা শেষ হওয়ার মাত্রই ড্রয়িং রুমে উপস্থিত সবকটা মানুষের দৃষ্টি আয়ান এবং মৌয়ের উপর নিবদ্ধ হলো। প্রতি চোরা চোখই দেখছে মেলা তীব্র অতি বিশ্বাসের প্রতিচ্ছবি। আয়ান হতভম্ব হয়ে ঘাড় ফিরিয়ে মৌকে এক নজর দেখে নিল। মৌয়ের চোখটা টকটকে লাল হয়ে আছে, কান্না করার ফলে নাকটাও লালচে রঙ করেছে। আয়ান মৌয়ের চোখে মুহূর্তে নিজের জন্য একরাশ ঘৃণা এবং রাগ দেখতে পেল। আয়ান ঘাড় ফিরিয়ে কিছু বলতে যাবে, তার আগে মোতায়েব চেঁচিয়ে বলে উঠল, মুখ সামলে কথা বলুন আঙ্কেল। আর একটা মিথ্যা কথা বললে আমি ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। আমার বাবা ঠিক কথাই বলেছেন, আপনার বোন আর আপনার বন্ধু আজ ফাঁকা একটা ক্লাসরুমে একসাথে ছিল। মোতায়েব প্রচন্ড রাগে হৃদয়ের শার্টের কলার চেপে ধরে বলল, কোনো প্রমাণ আছে? হৃদয় খানিকটা ভয় পেল, বেশ সাহস নিয়ে বলল, অবশ্যই, প্রমাণ ছাড়া এত বড় কথা বলতে এখনো আসিনি আমরা। হৃদয়ের কাছে প্রমাণ আছে শুনে মোতায়েব এবার থমকে গেল। এতক্ষণ সে ভেবেছিল হৃদয় এবং তার পরিবার কোনো এক কারণে মৌ এবং আয়ানের ওপর মিথ্যা অভিযোগ এনেছে, কোনো স্বার্থ সিদ্ধি করতে চাইছে। কিন্তু যখন সে প্রমাণের কথা শুনল তখন সে বুঝতে পারলো হৃদয় এবং তার পরিবার মিথ্যে কথা বলছে না। সে নিজেকে সামলে নিয়ে হৃদয়ের শাড়ির গলা ছেড়ে অবিশ্বাসের দৃষ্টিতে আয়ানের দিকে তাকালো। আয়ান সাথে সাথে ঘাড় ফিরিয়ে নজর লুকিয়ে নিল। মুহূর্তেই মোতায়েবের চোখে মুখে তীব্র অতি বিশ্বাসের প্রতিচ্ছবি দেখা মিলল। সে কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি প্রমাণ আছে দেখাও। মোতায়েবের অনুমতি পেয়ে হৃদয় নিজের পকেট থেকে ফোন বের করবে। আয়ান এবং মৌয়ের তৎক্ষণাৎ কথাবার্তার রেকর্ডিং চালু করলো। তাদের কথাবার্তা শুরু হওয়ার কয়েক মিনিট পর থেকে রেকর্ড করা হয়েছে। আয়ান এবং মৌয়ের প্রতিটা কথা স্পষ্টভাবে শুনতে পেল সকলে। কেউ বিশ্বাস করতে চাইছিল না ওপাশের দুটো ব্যক্তি আয়ান এবং মৌ। আয়ান হাতের মুঠো শক্ত করে পুরো রেকর্ডিং শুনলো আর মৌ ঠোঁট কামড়ে নিজের প্রতিটা কথা শুনলো। দীর্ঘ 12 মিনিটের রেকর্ডিং শেষ হতেই মোতায়েব অবিশ্বাসের সুরে মৌকে জিজ্ঞাসা করলো, মৌ, তুই আয়ানকে ভালোবাসতি? মৌ কোনরূপ জবাব না দিয়ে ধীরে ধীরে মাথা নামিয়ে ফেললো। তার চোখ উপছে, অশ্রু গড়িয়ে পড়ছে। কয়েক সেকেন্ড বাদে অবন্তিকা ইসলাম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, এসব কি সত্য? মৌ এবারও কোনো জবাব দিল না। সে জবাব দেওয়ার মতো কিছু পাচ্ছে না। নিজের প্রতি এবং আয়ানের প্রতি সে এই মুহূর্তে তীব্র ঘৃণা অনুভব করছে। তার মন চাইছে এখনই নিজেকে শেষ করে দিতে। এইসব আর সইতে পারছে না সে। বুকের ভিতর কষ্টগুলো ধীরে ধীরে মোচড় দিচ্ছে। কি করবে এখন সে? আর কত সহ্য করবে? এদিকে আয়ান প্রচন্ড রাগে হৃদয়ের ফোনটা নিজের হাতে নিয়ে ছুঁড়ে ফেলে ক্রুদ্ধ গলায় বলল, এখানে কি কোথাও এমনটা শোনা যাচ্ছে আমি আর মৌ একে অপরকে ভালোবাসি? হৃদয় কোনো জবাব দিতে পারল না হারুন সাহেব এবং শায়লা বেগমও। আয়ান কোনো জবাব না পেয়ে দাঁতে দাঁত চেপে হৃদয়ের উদ্দেশ্য বলল, এই রেকর্ডিং থেকে যদি এটা বের করতে না পারিস যে আমি আর মৌ একে অপরকে ভালোবাসি, তাহলে আমার চেয়ে খারাপ কেউই হবে না। এই বাসা থেকে তখন তোর হাড়গুলো বের হবে। শুধু সোফায় বসে আরামসে পুরো রেকর্ডিংটা মনোযোগ দিয়ে শুনবি। কোথায় কোথায় আমার মৌ আর একে অপরকে ভালোবাসার কথা বলা আছে তা বের করবি। বাই এনি চান্স এমনটা না বের করতে পারলে তোর একদিন কি আমার একদিন। এই বলে সে হৃদয়কে সোফার দিকে ধাক্কা দিল। হৃদয় এবং তার বাবা মা এই মুহূর্তে প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। কারোর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। একদিকেই মৌ এবং আয়ানের পরিবারের সবাই চুপচাপ দাঁড়িয়ে সব তামাশা দেখে চলছে। এই মুহূর্তে তাদের বলার কিছুই নেই। জহির ইসলাম খুব কষ্টে নিজের ব্যথা লুকিয়ে রেখে সবটা দেখে চলেছেন। কোনো একটা বিহিত দেখেই তিনি এখান থেকে উঠবেন, এর আগে নয়। আবারও 12 মিনিট সময় নিয়ে হৃদয় এবং তার বাবা মা রেকর্ডিং শুনলো। অন্তত মনোযোগ দিয়ে রেকর্ডিং শুনে তারা উপলব্ধি করলো এখানে কোথাও আয়ান এবং মৌ একে অপরকে ভালোবাসে তা বলেনি, বরং মৌ ভালোবাসার কথা বললেও তা অতীত হিসেবে বলেছে। অর্থাৎ সে আয়ানকে ভালোবাসতো, বর্তমানে ভালোবাসে না। রেকর্ডিং শেষ হতেই হৃদয় শুকনো মুখে আয়ানের দিকে তাকালো। ফাটা বেলুনের মতো চুপসে গিয়েছে সে। হৃদয় চেহারার এই অবস্থা দেখে আয়ান চিবিয়ে চিবিয়ে বলল,
পেয়েছিস কোথাও? হৃদয় কিছু বলল না, চুপচাপ বসে রইল। আয়ান এবার গর্জে উঠে বলল, শালা, তুই যেমন টসা তেমন তোর মাথাটাও পুরো গোবরের টাসা। ভালো মতো সবটা না শুনে লাফাতে লাফাতে একটা মেয়ের দুষ ধরতে চলে এসেছিস। আগে যে ভাবনা চিন্তা করার ক্ষমতা কি তোর নাই? পারিস তো শুধু সন্দেহ করতে। একটা মেয়ে এবং একটা ছেলে ক্লাসের ফাঁকা রুমে একসাথে, এর মানে মহাবড় পাপ হয়ে গেছে, তাই না? তুই এক মাথামোটা আরেক রেকর্ডিং করেছে, সেও হয়তো কোনো এক মাথামোটা মানুষ। বাই দ্য ওয়ে, রেকর্ডিং করলো কে? আমার চাচাতো বোনকে যখন মৌয়ের ছবি দেখাই তখন সে বলল মৌ তাদের ব্যাচেই পড়ে, আর সে আপনাকে একদিন প্রপোজ করেছিল। এটা শুনে আমি ওকে মৌয়ের উপর নজর রাখতে বলেছিলাম। এজন্য এই কয়দিন ও মৌয়ের উপর নজর রেখেছিল। আজ যখন সে মৌকে একটা ফাঁকা ক্লাসরুমে ঢুকে যেতে দেখে তখন তার একটু সন্দেহ হয়। আবার যখন বাইরে থেকে আরেকটা মেয়ে দরজা আটকে দেয় তখন তার সন্দেহ জোরালো হয়। এই জন্যই মেয়েটা সেখান থেকে চলে যেতেই সে ক্লাসরুমের বাইরে উকিঝুঁকি দিতেই আপনাকে আর মৌকে কথাবার্তা বলতে দেখে। আর আমাদের কাছে এসব দেখানোর জন্যই তখন ফোনে সে কথাবার্তা রেকর্ডিং করে ফেলে। হৃদয়ের কথা শেষ হতে আয়ান হাত তুলে জোরে জোরে হাততালি দিয়ে বলল, তোদের ফ্যামিলিতে গোয়েন্দা সংস্থায় কাজ করা দরকার ছিল। তোরা এখানে কেন? ছোট্ট একটা কথার রেস ধরে কীভাবে সন্দেহ করা যায় তা তোদের দ্বারাই শিখতে হবে দেখছি। এই যে এতগুলো মানুষের সামনে আমাকে আর মুখে নিয়ে বাজে কথা বললি, সেগুলো ক্ষতিপূরণ কে দিবে? হৃদয় এবং তার বাবা মা মুখখানা এবার ভয়ে চুপসে এলো। এত কিছুর পরও হারুন সাহেব দমে রইলেন না, বরং গলা উঁচিয়ে বললেন, এখন ওই মেয়ে তোমাকে ভালোবাসে না, কিন্তু ভালোবাসতো তো, বলা তো যায় না। বিয়ের পরও ওর মন পুরানো ভালোবাসা জেগে উঠলো, তখন আমার ছেলেকে ছেড়ে তোমার কাছে চলে আসলো। আঙ্কেল, বুড়ো বয়সে ব্রেনটা একটু কম ব্যবহার করলে ভালো হয়, কারণ শেষ বয়সে এসে কিন্তু ব্রেন কয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যা হওয়ার না তা নিয়ে তো আন্দাজে ডিল মারতে আসেন কেন? ময়ূর চোর। আয়ানের কথা শেষ হতে না হতেই শায়লা বেগম মেকি সাহস দেখিয়ে বললেন, তোমার আর মৌয়ের মধ্যে এমন কি হয়েছিল যে তুমি ওর কাছে ক্ষমা চাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছিলে? আয়ান শত চেষ্টার পরও নিজের রাগ সংবরণ করতে পারল না। এই জন্য হাতের পাশে থাকা কাঠের শোপিসটা এক টানে ফেলে দিয়ে বলল, দুনিয়ার প্রশ্নের জুড়ি খুলে বসেছে এই বেকুব ফ্যামিলি। মৌ আমাকে প্রপোজ করছিল, তখন রাগের মাথায় সবার সামনে এর প্রপোজাল রিজেক্ট করে ওকে অপমান করেছিলাম। পরে নিজের ভুল বুঝতে পেরে ওর কাছে সরি বলেছিলাম। হ্যাপি নাও? আয়ানের এ কথা বলার পর হৃদয় এবং তার বাবা মায়ের কিছু বলার রইল না। তাদের প্রত্যেকের মুখখানা ফাটা বেলুনের মতো চুপসে রইল। খানিক বাদে মহতাব ঠান্ডা গলায় বলল, আশা করি সব ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের সামনে, এবার আপনারা যেতে পারেন। কোনরূপ কথাবার্তা ছাড়াই চলে গেলে ভালো হবে আপনাদের জন্য। আর হ্যাঁ, ভুলেও এই বাড়ির আশেপাশে আসার চেষ্টা করবেন না। এমনটা দেখলে আপনাদের নামে মানহানির কেস সহ আরও মিথ্যে কয়েকটা কেস ছুড়ে দিব। মহতাবের কথা শেষ হতে না হতে হৃদয় এবং তার বাবা মা গুটি গুটি পায়ে বাসা থেকে বেরিয়ে গেলেন। তারা চলে যেতে আয়ান বিড়বিড় করে বলল, শালা, আজ তো বেকুব আর মাথামোটা ফ্যামিলি। এই বলে সে পেছন ফিরে ডাইনিং এর দিকে তাকিয়ে দেখলো জহির ইসলাম বুকের বাম পাশে এক হাত চেপে চোখ জোড়া খিচে বন্ধ করে আছেন। তার এমন অবস্থা দেখে আয়ান দৌড়ে জহির ইসলামের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। ভয়ার্ত কণ্ঠে বলল, আমার মনে হয় আঙ্কেল হার্ট অ্যাটাক হয়েছে। আয়ানের কথায় অবন্তিকা ইসলাম, মহতাব, জান্নাত এবং মৌয়ের কানে যেতেই তারা হুড়োহুড়ি করে জহির ইসলামের কাছে চলে এলো। আফসার খান এতক্ষণ জহির ইসলামের পাশে দাঁড়িয়ে থাকলেও স্তব্ধ হয়ে সবটা দেখছিলেন বলে জহির ইসলামের বুকে ব্যথা বুঝতে পারেননি। আয়ানের কথা হুট করে তার কানে ভেসে আসতেই তিনি পেছন হতে জহির ইসলামকে ধরে ফেললেন। এদিকে অবন্তিকা ইসলামের মুখ ভয়ে পাংশুটে বর্ণ ধারণ করল। তিনি অস্ফুট স্বরে বললেন, মহতাব, দ্রুত ডক্টর ডাক। জহির ইসলামের বুকে ব্যথা আগের তুলনায় ক্রমশ বাড়ছে। পুরো শরীর একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে এসেছে। প্রচণ্ড অস্থির অনুভব করছেন তিনি। জান্নাত এবং অহনা ভয় এবং উৎকণ্ঠার মধ্যে হাত পা মালিশ করে দিচ্ছেন। আয়েশা খান সহ বাসায় উপস্থিত কিছু আত্মীয় স্বজন দোয়াদুরুদ পড়ছেন এবং কিছু আত্মীয় স্বজন প্রচণ্ড অস্থিরতা দেখাচ্ছেন। এদিকে বাবার এমন অবস্থা দেখে রান্নাঘর থেকে কিছুক্ষণ আগে পানি নেওয়ার জন্য ছুটে যাওয়া মৌ মাত্রই ফিরে এলো। জহির ইসলামের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে কান্নারত কণ্ঠে বলল, আব্বু পানি খাও প্লিজ, আর শক্ত থাকার চেষ্টা করো।
কিছুক্ষণ আগে ডক্টর এসে জহির ইসলামকে দেখে গিয়েছেন। উপরি পরীক্ষায় তিনি যতটুকু জানতে পেরেছেন জহির ইসলামের অ্যানজাইনা অ্যাটাক হয়েছিল, আর কিছুক্ষণ সময় এমন থাকলে তিনি নিশ্চিত হার্ট অ্যাটাক করতেন। সময় মতো বিশ্রাম এবং ওষুধ খাওয়ায় তিনি হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেছেন। জহির ইসলামকে বিশ্রামে রেখে একে একে সকলে ড্রয়িং রুমে এসে বসলো। সকলের চোখে মুখে মুহূর্তে দুশ্চিন্তা এসে ভর করেছে। তাদের দুশ্চিন্তার কারণ আপাতত দুটো। প্রথমত জহির ইসলামের শারীরিক অবস্থা, দ্বিতীয়ত মৌয়ের বিয়ে। আশেপাশের একটু কাছের পরিচিত মানুষেরা জানে মৌয়ের বিয়ে আগামী শুক্রবার, আর এলাকার পাড়া প্রতিবেশীদের মধ্যে যাদের সাথে সেমন সম্পর্ক আছেন পর্যন্ত তাদের আজকাল মিলে দাওয়াত দেওয়ার কথা ছিল, কিন্তু মৌয়ের বিয়ে ভেঙে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না। আপাতত সবাই এই নিয়ে দুশ্চিন্তায় আছে। সবাইকে মৌয়ের বিয়ে ভাঙার ব্যাপারে কি বলা হবে? একটা মেয়ের বিয়ে ভাঙা মোটেও কম কথা নয়। যারা কোনোদিন এক কথা বলেনি, এই সুযোগে তারাও মেয়েকে এবং মেয়ের পরিবারের সদস্যদের কথা শুনিয়ে দিতে পিছুপা হয় না। সমাজটাই এমন। থমথমে নিস্তব্ধ পরিবেশে বুক চিরে হঠাৎ মহতাব ঠান্ডা গলায় মৌয়ের দিকে প্রশ্ন ছুড়ে দিল, তুই আয়ানকে ভালোবাসিস? মহতাবের প্রশ্নে সকলে নড়ে চড়ে বসল। রুমে উপস্থিত প্রতিজোড়া চোখ মৌয়ের ওপর আবদ্ধ হলো। না চাইতেও ভয় চুপসে গেল মৌ। ফলস্বরূপ কোনো জবাব না দিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে রইল সে। তার নিশ্চুপ ভঙ্গি দেখে মহতাব আগের মতোই একই প্রশ্ন ছুড়ে দিল তার দিকে। এবারও মৌ কিছু বলল না। হঠাৎ করে সে কেমন যেন মহতাবকে ভয় পাচ্ছে। হয়তো তারই এই ভয়কে সত্য প্রমাণিত করতে মহতাব গর্জে উঠল। ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করল, কথা বলা কি ভুলে গিয়েছিস তুই? দুইবার একই প্রশ্ন করলাম, অথচ এর জবাব না দিয়ে চুপচাপ করে বসে আছিস। ভালোবাসার স্বীকারোক্তি করতে ভয় করেছে? ওকে ভালোবাসার আগে তোর এই ভয়টি হয়নি? বল আমাকে। মহতাবের প্রতিটা কথা কাটার মতো মৌয়ের শরীরে বিঁধল যেন। সে বসে থাকা অস্পষ্টতাতেই শিউরে উঠল। জান্নাত মৌয়ের অবস্থা দেখে গরম চোখে মহতাবের দিকে তাকিয়ে বলল, এতগুলো মানুষের সামনে বোনের ওপর এভাবে চাচাচ্ছ কেন? শান্ত হয়ে কথা বলো। মহতাব জান্নাতের কথা কানে তুলল না, উল্টো সোফা ছেড়ে উঠে তেড়ে মেরে মৌয়ের গায়ে হাত তুলতে নিল। তবে তার আগেই তার মামা মহতাবকে শক্ত করে ধরে ফেললেন। রাগত স্বরে তিনি মহতাবকে বললেন, তোর এত রাগ কোথা থেকে আসলো? শান্ত হয়ে কথা বলা যাচ্ছে না? এত বড় মেয়ের গায়ে তুই হাত তুলে যাচ্ছিলি কোন সাহসে? মহতাব তার মামার কথায় তোয়াক্কা করলো। সমস্ত শক্তি দিয়ে মৌয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। তার এই অবস্থা দেখে আয়ান দ্রুত নিজের জায়গা হতে এগিয়ে এলো। মহতাবকে ধরে সে বলল, পরিবেশ পরিস্থিতি দেখে কথা বলো মাহতাব। আঙ্কেলের অবস্থা ভালো না, আবার মৌয়ের। তুই চুপ থাক, তোর কোনো কথাই শুনতে চাই না। তোর আর মৌয়ের জন্য আজ আব্বুর এই অবস্থা। আমার জন্য কি হলো? তোর জন্য কি হলো এটা আবার জিজ্ঞেস করছিস? মৌকে ওভাবে ক্লাসরুমে না নিয়ে গেলে আজ এত কাহিনী হতো না। শুধু শুধু ওরা মৌকে সন্দেহ করলো। সিরিয়াসলি তুই এখন ওই হৃদয়কে সাপোর্ট করছিস? ওর তো সন্দেহবাদী গেছে। যেদিন মৌকে দেখতে আসে সেদিনে আমাকে জিজ্ঞেস করছিল আমার আর মৌয়ের মধ্যে কিছু আছে কিনা। তাহলে বল, সেদিনই যদি সন্দেহ করে থাকে তাহলে বাকি জীবন তো মৌয়ের প্রতি সন্দেহ করতে করতে তার সময় কাটবে। আমি হৃদয়ের পক্ষ নিচ্ছি না, তোর আর মৌয়ের ভেতরকার সম্পর্কের কথা জানতে চাচ্ছি। আর একবার জিজ্ঞেস করব, শুধু জবাব দিলে ভালো। না হলে তুই আয়ানকে ভালোবাসিস? ভালোবাসতাম, এখন ভালোবাসি না। মৌয়ের কথা শুনে আয়ানের বুক ধুক করে উঠল। সে নিষ্পলক মৌয়ের দিকে তাকিয়ে রইল। সে অনুভব করছে কোথাও এক সূক্ষ্ম ব্যথা অনুভূত হচ্ছে তার। এদিকে মৌ মুখে এমনটা স্বীকার করলো সে জানে এখনো সে আয়ানকে ভালোবাসে। আয়ানকে পুরোপুরি ভুলিয়ে দিতে পারছে না সে। আয়ানের প্রতি নিজেকে ভালোবাসাকে ঘুচিয়ে দিতে সক্ষম হচ্ছে না। মহতাব বলল, এই কথাটা আমাকে আগে বলা যেত না? তাহলে হৃদয়? এসব কথা ভাইকে বলা যায় নাকি? তো কাউকে তো বলবে। বলেছে তো, আমি আর রহনা জানতাম। মহতাব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, তুমি জানতে? জান্নাত বলল, হ্যাঁ, সব বিষয় মানুষ ফ্রেন্ড, কাজিন, ভাবির সাথে শেয়ার করে, ভাইয়ের সাথে শেয়ার করে না। মহতাব আর কিছু বলতে যাবে তার আগেই অবন্তিকা ইসলাম কাতর গলায় বললেন, দোহাই লাগে, তোরা চুপ হ। তোদের বাবা যে ওই রুমে শুয়ে আছে এটা তোদের মাথায় নেই?
কখন থেকে চেঁচিয়ে যাচ্ছে, আর একটা কথাও শুনতে চাই না আমি। অবন্তিকা ইসলামের কথা শুনে মহতাব একদম চুপ হয়ে গেল, আর মৌ মাথা নিচু করে নিঃশব্দে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর আফসার খান সোফা ছেড়ে উঠে বললেন, আমরা এখন আসি তাহলে, বিকেলের দিকে জহির ভাইকে দেখতে আসবো আমি। এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন। তাকে অনুসরণ করে আয়েশা খান, তনিমা খান, আয়ান এবং আহনা বেরিয়ে গেল। সন্ধ্যার দিকে আফসার খান এসে জহির ইসলামের পাশে বসে পড়লেন। জহির ইসলামের শরীর আগের তুলনায় কিছুটা ভালো, মোটামুটি সুস্থতা বোধ করছেন তিনি। রুমে আপাতত আফসার খান এবং জহির ইসলাম আছেন। দুজনের হালচাল জিজ্ঞাসা করার পর হঠাৎ জহির ইসলাম বলে উঠলেন, আফসার ভাই, মেয়ের বিয়ে ভাঙার ব্যাপারে কি বাইরের মানুষদের কাছে খবর চলে গিয়েছে? এখনো খবর ছড়ায়নি, কিন্তু ছড়াতে কতক্ষণ? আজ না হোক কাল, না হোক পরশু, তরশু ঠিকই জেনে যাবে সবাই। তা ঠিক বলেছেন। পরশুদিন হলুদের আয়োজনের সাজসজ্জা এবং বিয়ের সাজসজ্জা না দেখলে সবার সন্দেহ এমনিতেই হবে। হৃদয় ছেলেটা এমন জানলে কখনো বিয়ে ঠিক করতাম না। প্রথম দিনে আমার মেয়েকে নিয়ে সে সন্দেহজনক প্রশ্ন করে। এ নিয়ে অবশ্য আজ বিকেলে আমি আর অবন্তিকে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই এই বলে তিনি ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। আফসার খান তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন ওসব নিয়ে চিন্তা না করে সামনে দিনগুলোতে কি করবেন তা নিয়ে ভাবুন। সেটা নিয়ে ভাবছি। এলাকার সবার সামনে আমার মান সম্মান তো শেষ হয়ে যাবে একেবারে। আমাকে দেখলেই হয়তো সবাই বলা বলি শুরু করে দিবে। ওনার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে না, শুনলাম ওনার মেয়ের চরিত্র নিয়ে। এই বলতে বলতে জহির ইসলাম কান্নায় ভেঙে পড়লেন। আফসার খান কাতর গলায় বললেন, ভাই কান্না করবেন না। আপনি শক্ত না থাকলে বাসার বাকি সবার অবস্থা কি হবে? এমনিতেই তারা আপনার শরীর নিয়ে চিন্তায় আছে। আফসার খান নিশ্চুপ ভঙ্গিতে বসে রইলেন। এদিকে জহির ইসলাম নিঃশব্দে কাঁদছেন বেশ কিছুক্ষণ ধরেই। তার কান্না কিছুটা কমে এলে তিনি নিচু গলায় বললেন, আমার মেয়ে এমন কিছু করবে তা কখনো চিন্তা করিনি আমি। মেয়ের কোনো দোষ নেই ভাই, তার একজনকে পছন্দ হতেই পারে। দোষ তো আমার ছেলের। সে ভালো মতো মৌকে না বুঝিয়ে অপমান করে গিয়েছে। পরে অবশ্য এর জন্য সে মৌয়ের কাছে ক্ষমাও চেয়েছে, যদিও মৌকে এখনো অব্দি ক্ষমা করেননি। দোষ দুপক্ষেরই আছে, তবে আমরা যাই বলি না কেন হৃদয়ের পরিবার আজ যেমন অপমানিত হয়ে গিয়েছে, এর রেশ ধরে তারা আমার মেয়ে আর আয়নকে নিয়ে নানা মিথ্যা কথা রটিয়ে দিতে পারে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আমি চিন্তায় আছি মৌয়ের বিয়ে নিয়ে। আগামী শুক্রবার ঠিক হয়ে যাওয়া বিয়ে এভাবে ভেঙে যাওয়ার কথা শুনে আমার মুখে সবাই যেমন তুতু দিবে, তেমন মুখেও ছাড় দিবে না তারা। এরপর ওর জন্য ছেলে দেখতে নিলে, বিয়ে দেওয়াতে নিলেও আজকের কলঙ্কের জন্য সব শেষ হয়ে যাবে। আমার মেয়ের আর বিয়ে হবে না। কে করবে এমন কলঙ্কিত মেয়েকে বিয়ে? সবাই তো ওর অতীত নিয়ে ওকে কথা শোনাবে। এই বলে জহির ইসলাম মাথায় হাত রাখলেন। আফসার এই মুহূর্তে গভীর চিন্তায় ব্যস্ত। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর তিনি হুট করে প্রস্তাব দিয়ে বসলেন, মৌকে আমাদের বাড়ির বউ করতে চাই, আপনার আপত্তি না থাকলে। আমি ভেবেচিন্তে প্রস্তাবটা দিলাম জহির ভাই। যেহেতু আয়ান আর মৌকে নিয়ে বদনাম ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, সেহেতু বিয়ের মাধ্যমে একে আটকানো সম্ভব। আর মুখে বলে কয়েকজনের মুখ বন্ধ করা যায় বলুন? আমরা হাজার সাফাই গাইলেও তারা কোনো না কোনো খুঁত ধরবে। এমন পরিবেশে একজন মেয়ে হিসেবে বেঁচে থাকা খুব কষ্ট। আমরা যত চাই বলি না কেন, যে এমন পরিস্থিতির সম্মুখীন হয় সেই হারে হারে টের পায়। মৌকে ছোট থেকেই চিনি। ওর মতো নম্র ভদ্র মেয়েকে যে কেউ নিজের বাড়ির বউ করতে চাইবে। যেখানে আমি ওর সম্পর্কে সবটা জানি, সেখানে ও এই বিষয়ে প্রস্তাব দেওয়াটা ঠিক বলেই মনে করি আমি। মৌয়ের বিয়ে যদি হৃদয়ের সাথে ঠিক না হতো, তবে কোনো না কোনো একদিন আমি আয়নের জন্য মৌয়ের হাত চাইতে আসতাম। এই দুজনের মধ্যকার প্লাস পয়েন্ট হলো এরা একে অপরকে চিনে জানে। এক্ষেত্রে দুজনের বিয়েটা হওয়া লাভজনক। বুঝতে পারছেন ভাই? বুঝতে পেরেছি। ময়ের মামা কালু আর চাচাকে ডাকি এখানে। ওদের সাথে এই বিষয়ে সোলা পরামর্শ করা দরকার। ঠিক বলেছেন। সবাই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলে একটা সিদ্ধান্তে আসা যাবে। আপনি ওনাদের ডাকুন। মৌয়ের মামা কালু চাচাকে যেন এ রুমে আসতে বলো।
শ্বশুরের আদেশ পেয়ে জান্নাত তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গিয়ে সবাইকে ডেকে আনলো। সবাই রুমে এলে প্রায় আধ ঘন্টার আলাপ আলোচনা শেষে সকলেই আফসার খানের প্রস্তাবের সাথে মত প্রকাশ করলেন। এরপর আয়ান এবং মৌয়ের বিয়ের ব্যাপারে কিছু প্রস্তুতিমূলক কথাবার্তা বলেই আফসার খান উঠে পড়েন। আফসার খান চলে যাওয়ার কিছুক্ষণ পর জহির ইসলাম বাসার দিকে বাকি সদস্যদের নিজের রুমে ডেকে পাঠালেন। আয়ান এবং মৌয়ের বিয়ের কথা বলতেই মৌ স্তব্ধ চাহনিতে জহির ইসলামের দিকে তাকালো। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, সবকিছু জানার পরও আয়ান ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করলে কি ভেবে আব্বু? সবকিছু জেনেই তো এই সিদ্ধান্ত নিলাম। আর আয়ান তোকে সেদিন অপমান করেছিল ঠিকই, পরতে সেই অপমানের জন্য তোর কাছে ক্ষমাও চেয়েছে। তুই ওকে ক্ষমা করে বিয়েতে রাজি হয়ে যা। মৌ কিছু না বলে মুখ ঝামটা মেরে নিজের রুমে চলে এলো। রুমে এসে সে দরজা বন্ধ করতে নিল। তবে তার আগেই জান্নাত, মহতাব, অবন্তিকা ইসলাম এবং মৌয়ের খালা ও চাচা এসে উপস্থিত হলেন তার রুমে। তাদেরকে রুমে দেখেই মৌ ক্ষুব্ধ হয়ে বলল, তোমাদের কোনো কথাই শুনতে চাই না আমি, আমাকে একটু একা থাকতে দাও। আমাদের কথাবার্তা শোনার পর যা মন চায় তাই করিস। আমাদের মতামত আগে শুনে নে। যা বলার দ্রুত বলো, আমার কিছুই ভালো লাগছে না। মৌয়ের কথার প্রেক্ষিতে মহতাব কিছু শুনিয়ে দিতে চেয়েছিল তাকে, তবে পরিবেশ পরিস্থিতি ভালো নেই বলে সে মূল কথায় চলে এলো। বলল, আয়ানকে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? মৌ ক্ষুব্ধ হয়ে বলল, সমস্যা কি জানো না? আমি আমার মনের কথা আয়ান ভাইয়াকে বলেছিলাম বলে উনি আমাকে সবার সামনে ওভাবে অপমান করে দিলেন। ভাইয়া তুমি জানো এভাবে অকারণে কারোর অপমান আমি সহ্য করি না। সে তো নিজের কাজের জন্য গিল্টি ফিল করছে, তোর কাছে ক্ষমাও চেয়েছে। এত সহজে আমি ওনাকে ক্ষমা করে দিব ভাবলে কি করে? আমি কি কষ্টের মধ্যে দিয়ে চলছি তা আমি জানি। ছোট থেকে ওনাকে একটু একটু করে পছন্দ করতে করতে এক পর্যায়ে ওনাকে ভালোবেসে ফেললাম। এটা যে শুরু থেকে বুঝতাম তা নয়, ধীরে ধীরে এটা উপলব্ধি করেছি। যখন থেকে বুঝতে শুরু করেছি আমি ওনাকে ভালোবাসি, তখন থেকে ওনার প্রতি ভালোবাসা তীব্র হতে থাকে, গাঢ় হতে থাকে। এর মাঝে উনি আমাকে এমনভাবে অপমান করে বসে। আমি যে এখন ওনাকে ভুলিয়ে দিতে পারছি তা নয়, ওনাকে এখনও ভালোবাসি আমি। কিন্তু আমার নিজের সেলফ রেসপেক্ট আছে। যে আমাকে অপমান করেছে তার সাথে আমি সারা জীবন কিভাবে কাটাতে পারি? ভরসা নেই ভবিষ্যতেও পরিস্থিতির শিকার হয়ে উনি রেগে আমাকে অপমান করে বসলেন, তখন কি কষ্ট হবে আমার ভাবতে পেরেছো? এই বলে মৌ নিঃশব্দে দুফুটা চোখের জল ফেলল। মহতাব দীর্ঘশ্বাস ফেলে নরম সুরে বলল, স্বাভাবিক সময় হলে এই বিয়েতে আমি সবচেয়ে খুশি হতাম। একজন ভাই কি চাইবে না তার বোন সারা জীবন সুখী থাকুক? সে কি চাইবে না তার অনুপস্থিতিতে কেউ একজন তার বোনকে সবসময় বিপদে থেকে আগলে রাখুক? আয়ানের সবটা করতে পারবে, ওর কাছে তোকে দিয়ে আমরা সবাই নিশ্চিন্তে থাকতে পারবো। এতটা বছর ওর সাথে থেকেছি, ওকে কি আমি চিনি না? মৌ কিছু বলতে চাইলো, তবে মহতাব তার দিকে হাত উঁচিয়ে চুপ থাকতে বলল। খানিক বাদে সে বলল, তুই নিজেই চিন্তা কর, আয়ান তোর খেয়াল রাখেনি? যখন আমি শহরে বাইরে থাকতাম তখন তোর প্রতিটা প্রয়োজন নিজের সামর্থ্য অনুযায়ী পূরণ করেছে ও। তোর ভুলের জন্য সুযোগ বুঝে তোকে শাসনও করেছে, আবার তোর খেয়ালও রেখেছে। হ্যাঁ মানছি ওর রাগটা বেশি, রাগের মাথায় সে অনেক কিছু বলে ফেলে, তবে সবসময় তো নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও তো চায় সে। তাহলে তোর এতে সমস্যা কোথায়? মৌ, তোর বাবার অবস্থা দেখেছিস? আল্লাহর রহমতে আজকে হার্ট অ্যাটাক থেকে হতে হতে বেঁচে গিয়েছেন উনি। এরপর আল্লাহ না করুক যদি ওনার কিছু হয়ে যায় তখন? বাবার কথা চিন্তা করতেই ভয়ে মৌয়ের বুক ধক করে উঠল। কয়েক সেকেন্ডের জন্য শ্বাস নেওয়া ভুলে গেল সে। বাবা মার মধ্যে সে সবচেয়ে বেশি ভালোবাসে নিজের বাবাকে। বাবার কিছু হয়ে গেলে সে কি করে টিকবে? অবন্তিকা ইসলাম আবারও বললেন, এই ঘরের মধ্যে হৃদয়ের বাবা মা কথার তীর ওনার বুকে কিভাবে বিঁধেছে খেয়াল করেছিস? তাহলে আগামী শুক্রবার তোর ঠিক হওয়া বিয়ে না হলে মানুষজনের কটু কথা উনি কিভাবে সইবেন? তুই জানিস মানুষজন ওনাকে কথা শোনাবেন যে? এমনটা উনি কিছুতেই চান না। যেখানে ওনার কোনো দোষ নেই তারপরে তুই
আমাদের মেয়ে হওয়ার খাতিরে ওনাকে কথা শুনতে হবে? বুঝতে পারছিস পরিস্থিতিটা? মৌ নির্বাক বসে রইল, তার কিছু বলার নেই। অবন্তিকা ইসলামের প্রতিটা কথা যে সত্য তা সে জানে, তাহলে এখন কি করবে সে? অবন্তিকা ইসলাম মৌয়ের দিকে তাকিয়ে আবারও বললেন, এই ঘটনার পর থেকে অন্য কোনো ছেলের সাথে তোর বিয়ে দেওয়াটা খুবই কঠিন কাজ হয়ে পড়বে আমাদের জন্য। এমনও হতে পারে যে তোর বিয়ের বয়স ফুরিয়ে আসছে, অথচ তোর বিয়েই হচ্ছে না। তখন আমরা কি করে সহ্য করব এটা? সব বাবা মাই চায় তার মেয়ে ভালো পরিবারের বিয়ে করে সুখী হোক, সেখানে তোকে আবার একা দেখব কি করে? এই বিয়ের ক্ষেত্রে তোমাকে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে হবে না, কারণ আয়ানের পরিবার তোমার সকল পরিস্থিতি সম্পর্কে জানবে। আর এই ভালোবাসার কথা বলবো, এই বিয়ের ক্ষেত্রে তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তুমি আয়ান ভাইয়াকে ভালোবাসো। হ্যাঁ, এখন পরিস্থিতির সাপেক্ষে সে ভালোবাসা হয়তো ক্ষণস্থায়ী কিছু ধুলোমলে এসে পড়েছে, এর মানে এই নয় যে সারা জীবন এমনটাই থাকবে। কোনো না কোনো একদিন এই মানবিমান ঘুচবেই, আর এমনটা হতেও সময় লাগবে না যে আয়ান ভাইয়াও তোমাকে ভালোবেসে ফেলবেন। মৌ মাথা নিচু করে কিছু ভাবছে, গভীর চিন্তায় মগ্ন সে। মৌয়ের খালা অবন্তিকা ইসলামের কানের কাছে ফিসফিস করে বললেন, আপা, মৌকে কিছু সময় দেওয়া উচিত। এতক্ষণ সবাই যা যা বললো সবটাই তো ও শুনেছে, এবার ওকে একটু ভাবনা চিন্তা করার জন্য সময় দেওয়া হোক। বোনের কথায় অবন্তিকা ইসলাম উঠে এলেন, বাকি সবাইকে চোখের ইশারায় উঠে আসতে বললেন। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় অবন্তিকা ইসলাম মৌয়ের উদ্দেশ্য বললেন, একটা মেয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় বিয়ে সমাজের সামনে তার বাবা মায়ের মাথা তুলে দিতে পারে। আবার একটা মেয়ের বিয়ে ভাঙা ডিভোর্সি হওয়া সমাজের সামনে তার বাবা মায়ের মাথা একদম নিচু করে নিতে পারে। আমাদের মেয়ে হিসেবে তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করিস। তোর তো নিজের কোনো পছন্দ নেই, তাহলে মৌকে বিয়ে করতে দোষ কোথায়? আফসার খানের গর্জে ওঠা কণ্ঠে আয়ান খানিকটা ভরকে গেল, আমতা আমতা করে বলল, আমার নিজের পছন্দ নেই মানে এই না যে আমি মোকে বিয়ে করব। ও এখনো সেদিনকার ঘটনা নিয়ে পড়ে আছে, আমাকে কমাই করতে পারেনি, সেখানে ওর সাথে সংসার করা কি করে সম্ভব? দোস্ত তোর একটা মেয়েকে ওভাবে অপমান করলে সে কি কষ্ট পাবে না? তার গায়ে লাগবে না? তোকে অপমান করলে কেমন লাগতো? তাই বলে এতদিন ইয়ে নিয়ে পড়ে থাকবে? উল্টো হাতে থাপ্পড় খাবি তুই। নিজের দোষ স্বীকার না করে গলা চওড়া করিস। আমি কি নিজের দোষ স্বীকার করছি না? করছি তো, কিন্তু বলছি যে অতীতের একটা ঘটনা নিয়ে এত পড়ে থাকলে হয় নাকি?